আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। আজকে 24 তারিখ, তো আমি 24 আর 25 দুই দিনের ব্লগ আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঠিক দুপুরের আগে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে বিয়ের একটা দাওয়াত আছে। দাওয়াতে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না আমার, কিন্তু যে ভাবির ছেলের আজকে রিসেপশন, সেই ভাবি কিন্তু আমার মতো একজন ক্যান্সার পেশেন্ট। তো ভাবলাম যে না যাই, অনেক দিন ধরে ভাবির সঙ্গে দেখা হয়নি, এই দাওয়াতে গেলে ভাবির সঙ্গে দেখাও হবে। তো আমি শাড়ি পরে নিয়েছি। শাড়ি আমি পরিনি, পরিয়ে দিয়েছে আমার মেয়ে। যদিও আমার বিয়ের 25 বছর হয়ে গেল, কিন্তু শাড়ি আমি এখনও পরতে পারি না। বিয়ের পর থেকে আমার বর আমাকে শাড়ি পরিয়ে দিত, আর এখন যেহেতু মেয়ে বড় হয়ে গিয়েছে, ও কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে, আবার নিজের শাড়ি নিজেই পরতে পারে। আমি একদমই হেল্প করতে পারি না। আর আমি যেহেতু নিজেই শাড়ি পরতে পারি না, ওকে যখন শাড়ি পরাতে যাই, যতটুকু আমি বুঝতে পারি ওকে পরাতে গেলে সেটাও আমি বুঝতে পারি না, কেন জানি উলটপালট হয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু দাওয়াতে চলে এসেছি। আপনারা হয়তো ভাবতেছেন যে এটা আবার কোন জায়গা, আমরা কোথায় নামতেছি। তো অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এখানে দেখলাম একটা পুকুর, পুকুরের পাড়টা একদম বাঁধা, দেখতে খুব সুন্দর লাগছিল দূর থেকে। তো পুকুর পাড়ে এসে কিছুক্ষণ এখানে সময় কাটালাম। দাওয়াতে আসার একটাই উদ্দেশ্য ছিল ভাবির সঙ্গে দেখা করার, কিন্তু ভাবির সঙ্গে দেখাই হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব বেশিটা সময় ছিলাম না। মা ভাবির সঙ্গে আমার দেখা হয়েছিল কলকাতায়, যখন আমার ট্রিটমেন্ট চলতেছিল। ভাবিও গিয়েছিল ট্রিটমেন্টের জন্য, তারপর আর দেখা হয়নি। তো মাশাল্লাহ, খেয়াল করেন, বর আর বউ, যদিও ওরা আমাকে চেনে না, আসলে ভাইয়ের সঙ্গে আমার বরের সম্পর্ক দীর্ঘদিন ধরে, সেই সূত্রে আজকে দাওয়াতে আসা। বাসায় এখন ফিরবো, আর এই পর্যায়ে বিজনেসের একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। একসঙ্গে করতে হচ্ছে। আমি আমার বিজনেসে খাবারের আইটেমের পাশাপাশি বিছানা চাদর রেখেছি। গত ব্লগে কিন্তু আমি শেয়ার করেছিলাম এই যে এই চাদরগুলো। অনেকেই পছন্দ করেছে, দাম জিজ্ঞেস করেছে, যদিও আমি বলে থাকি যে দাম আমি সাধারণত ভিডিওতে বলি না, হোয়াটসঅ্যাপে বলি। আসলে কি হয়েছে, আমি যে প্রথমে বিজনেসে খাবারের আইটেমগুলো রেখেছি, ওগুলো দাম ওঠানামা করে, সেটা না হয় আমি হোয়াটসঅ্যাপে নক করলে বলে দেব, কিন্তু পরে যেটা ভাবলাম যে বিছানা চাদরের দাম আমি ভিডিওতে বলে দিতে পারি। তো এগুলো ক্লাসিক্যাল হোম ডেস্কের। তো প্রত্যেকটা বিছানা চাদরের প্রাইস আমি 1650 টাকা করে রেখেছি, কিন্তু কেউ যদি দুটো একসঙ্গে নেয় তাহলে সেক্ষেত্রে আমি দামটা একটু কমিয়ে দেব। গত ব্লগে আমি চাদর দেখানোর পরে অনেকে কিন্তু কমেন্ট করেছে, আবার হোয়াটসঅ্যাপে নক করে আমার চাদর কিন্তু অলরেডি নিয়েছে, হাতেও পেয়েছে। ফোন করে আমাকে বলেছে যে চাদরের কোয়ালিটি বেশ ভালো। তো আমি আজকে একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। আপনারা যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি প্রত্যেকটা ছবি দিয়ে দেব। আরও নতুন কিছু কালেকশন আমি রাখবো ধীরে ধীরে। আসলে আমার বিজনেসটাকে আমি একটু বড় করতে চাচ্ছি, আর এটার জন্য আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। গত ব্লগে আমার এই চাদরগুলো দেখে তো একজন মামনি কমেন্ট করেছে। মামনি কিন্তু কমেন্টটা করেছে কোথা থেকে জানেন? মুর্শিদাবাদ থেকে। কমেন্টটা এরকম যে, আন্টি আমি সব চাদর নিতে চাই, আমি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, কমেন্টটা করেছিল ফেয়ারি টেল আইডি থেকে। মুর্শিদাবাদ তো আমার জানা মতে ইন্ডিয়ার। তো আমি ইনশাল্লাহ সামনের মাসে ইন্ডিয়াতে যাব। তোমার কি কি লাগবে তুমি আমাকে বলিও, আর অ্যাড্রেস দিয়ে দিও। ওকে মামুনি, ভালো থেকো। একটু দেখিয়ে দিই, এটা কিন্তু কাচের জার। আর সরিষা ফুলের মধু আমি এখন থেকে আমার বিজনেসের মধ্যে রাখবো। কয়েকদিন পর লিচু ফুলের মধু বের হবে, সেটাও রাখবো।
তিলের খাজা আপু আন্টিদের এত বেশি পছন্দ হয়েছে, বারবার খালি এটাই কিন্তু বেশি অর্ডার আসতেছে। আপুদের রিকোয়েস্টে আমি তিলের খাজা রেখেছি, আর এটার অর্ডার কিন্তু মাশাল্লাহ আসতেছে। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগে, যখন আমি ভালোভাবে পেকিং করে দেওয়ার পরে তিলের খাজা আপুরা যখন হাতে পায় তখন কিন্তু ভাঙা অবস্থায় পায়, যেটা আমার কাছে খুব খারাপ লাগে। তো আপনারা প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা কিন্তু খুব ভালোভাবে পেকিং করে দিই, তারপরও যেহেতু ওটা খুব নরম, একটু চাপ পেলেই ভেঙে যায়। আর আপনারা তো জানেন ডেলিভারি বয় বা যারা পার্সেল কালেক্ট করে তারা কিভাবে করে। দিনাজপুরের চিনি গুঁড়া চাল, যেটা আমি মনে করি দিনাজপুরের বাহিরে পাওয়া যায় না, শুধুমাত্র দিনাজপুরেই একদম ভালো মানের যেটা সেটাই পাওয়া যায়। তো এটা কিন্তু নতুন চাল, অনেকেই কমেন্ট করে বলতেছে যে পুরনো চাল না নতুন চাল। নতুন চাল। তার সঙ্গে দিনাজপুরের মুগ ডালের পাঁপড় রেখেছি 2 ধরনের, মশলাযুক্ত বেশি আর কম মশলাযুক্ত। ঝলা গুড় রেখেছি। শুধুমাত্র জানুয়ারি মাসে আমি গুড়ের অর্ডার নেব, তারপর আর নেব না, কারণ শীত কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর খুব ভালো মানের ঘি রেখেছি। আমার প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো কোয়ালিটির। গরমের সময় চিড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আমি চিড়া রেখেছি 3 ধরনের। ফয়েল পাটালি গুড় রেখেছি। সারা বছরের জন্য যারা গুড় নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার করবেন, না হলে কিন্তু গুড় শেষ হয়ে যাবে। আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেই আমি পুরো লিস্ট দিয়ে দেব, দাম সহ আমার বিজনেসে কি কি আইটেম আছে সব দেখিয়ে দেব। তো চলে এসেছি একদম সন্ধ্যার দিকে। এখন আমি রান্না করে নিচ্ছি গুড় দিয়ে। আমার বিজনেসে যে আমি গুড় রেখেছি ঝলা গুড়, সেই গুড় দিয়ে পায়েস, ফিরনি বা ক্ষীর যেটাই বলা হোক সেটা। তো ঝলা গুড় দিয়ে দিলাম আমি প্রথমে দুধ খুব ভালোভাবে ঘন করে নিয়েছি। তারপর আমার বিজনেসের নতুন চাল যে চিনি গুঁড়া, সেটা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঝলা গুড় দিয়েছি। তো আমার কিন্তু এটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে এখন আমরা সবাই একসঙ্গে কাজের মধ্যে লেগে গিয়েছে। এখন কিন্তু রাত প্রায় 11:15 বাজে। তো আমরা 4 জনেই কাজ করতেছি। ছোট ছোট বক্সের মধ্যে এগুলো তুলে ফ্রিজের মধ্যে রেখে দেব কালকের জন্য। তো কালকে কি হবে বা কি করব আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। গত ব্লগে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ থেকে একজন মামুনি আমার বিছানা চাদর নিতে চায়। তো মুর্শিদাবাদ থেকে শুধু একজন মামুনি না, আরেকজনও আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে, চিনি গুঁড়া চাল নিতে চায়। যেহেতু আমি সামনের মাসে ইন্ডিয়ায় যাব, এজন্য তারা আসলে বলেছে। তো আমি চেষ্টা করব, যদি কোনো প্রবলেম না হয় আমি অবশ্যই নিয়ে যাব। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবেসে যে আপনারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সত্যি মন থেকে আপনাদের জন্য দোয়া, ভালোবাসা। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং। সকাল সকাল ছাদে চলে এসেছি গাছের পেয়ারা দুটো পারবো দেখে। ওই যে দেখে গিয়েছিলাম, তারপর কিন্তু পারবো বলে আর পারাই হয়নি। আমার মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ এরই মাঝে কিন্তু ও হলে চলে গিয়েছিল। তারপর ওখান থেকে এসেছে বৃহস্পতিবারে। ডালটা সহ কেটে দাও পুরাটাই। তো ভাবলাম পেয়ারা পেরে নেই, না হলে ও খেতে পারবে না। তো মাশাআল্লাহ কালার দেখেছেন কি সুন্দর হয়েছে। আজকে কিন্তু 25 তারিখ, আমাদের জীবনের 25 তারিখ খুব বিশেষ স্মরণীয় দিন, যেটা খুব কষ্টের। অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন আমি কেন বলতেছি খুব কষ্টের, কারণ খুব কাছের মানুষকে আমি এই দিনে হারিয়েছি। আমার মাকে আমি এই দিনে হারিয়েছি। দেখতে দেখতে একটা বছর চলে গেল। মা বাবাকে হারানোর কষ্ট আসলে বলে প্রকাশ করা যাবে না। যারা হারিয়েছে তারা বুঝতে পারে যে এটা কতটা কষ্টদায়ক। তো মা যেখানে আছে আমার বিশ্বাস আল্লাহ খুব ভালোভাবে ওনাকে রেখেছেন।
আমরা সবাই প্রকৃতির নিয়মের মধ্যেই, যার যখন সময় হবে তাকে চলে যেতে হবে। এই কথাটা খুব সহজেই আমরা বলে দিতে পারি, কিন্তু যখন কাছের মানুষ চলে যায় সেই কষ্টটা যে কতটা বেদনাদায়ক সেটা আসলে বলে বোঝানো যায় না। মাকে হারানোর 2 দিন আগে আমি মার ওখানে গিয়েছিলাম। তো সবসময় এই কথাটা আমার মনে পড়ে। যখন আমি বাসায় চলে আসব তখন মাকে বলেছিলাম যে, "মা আমি যাচ্ছি।" তো মা শুধু একটাই কথা বলেছিল, "এখনই যাবি? আর কিছুক্ষণ থাক।" তখন আমি মাকে আদর দিয়েছিলাম, তো মা বলল, "ইস ঠান্ডা।" সেদিন আমার মার সঙ্গে লাস্ট কথা হয়েছিল। মার সঙ্গে সন্ধ্যার দিকে কথা বলতে গিয়ে বুঝতে পারলাম যে মার অনেক ঠান্ডা লাগতেছে। শোনা মাত্রই আমি আমার বরের সঙ্গে গিয়েছিলাম। তারপর মাকে গিয়ে কম্বল ঢেকে দিলাম। দুটো কম্বল ঢেকে দিয়েছিলাম। তারপর বাসায় যখন ফিরবো তখন মাকে আদর দিয়ে আসতেই মা বলল, "ইস ঠান্ডা।" মা চেয়েছিল যে আমি মার কাছে আরও কিছুক্ষণ থাকি। আমার সবথেকে বড় আফসোস এটা যে মার সঙ্গে আমি থাকতে পারিনি। মার ইচ্ছা ছিল যে আমি মার কাছে আরও কিছুক্ষণ থাকি। মাকে জানুয়ারি মাসে হারালাম। ডিসেম্বর মাসেই কিন্তু মা আমার বাসায় এসে ঘুরে গিয়েছিল। আমার ছোট বোন এসেছিল ডিসেম্বরে, তখন কিন্তু ও মাকে নিয়ে এসেছিল আমার বাসায়। তো মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "মা কী খাবে?" মা বলেছিল মটর শাক। কিন্তু ওই সময় মটর শাক বাজারে ওঠেইনি। তো মাকে আমি মটর শাক খাওয়াতে পারিনি। তারপর মা ভেবেছিল যে আমরা সবাই মিলে একটা রুমে থাকবো। বিছানায়। তখন তো শীত ছিল। একটা বিছানায় তো সবাই থাকা সম্ভব না। কিন্তু মা ভেবেছিল যে আমি মার সঙ্গে বিছানায় শুবো। সরি, যেহেতু মাকে হারিয়েছি, মার কথা বলতে গেলেই ইমোশনাল হয়ে যাই। তো এদিকে নাস্তা রেডি করে নিয়েছি। আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আমরা সকালে আজকে কী নাস্তা করলাম। ওটস, তার সঙ্গে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, তারপর কলা ছিল আর আনার ছিল। নাস্তা খাওয়ার পরে এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরের আয়োজনের জন্য। মাকে নিয়ে আজকে আমার যে আফসোস, যেই কথাগুলো, যেই চাওয়াগুলো আমি পূরণ করতে পারিনি, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম শুধুমাত্র এটা ভেবে যে আমি যে এখন আফসোস করতেছি, এরকম যেন আপনারা কেউ আফসোস না করেন। এই কথাটা বলছি এই কারণে, কারণ যাদের মা বাবা এখনও বেঁচে আছেন, তো আপনারা আপনাদের মা বাবাকে সময় দিবেন। তারা আসলে কী চায়, তাদের ভালো লাগার কথাটা একটু ভাববেন। কারণ সময়ের কোনো ভরসা নাই। যে কোনো সময়ে কোনো কিছু হয়ে যেতে পারে। আফসোস আর মনের কষ্ট, এ দুটো কিন্তু ধীরে ধীরে মানুষকে একদম খেয়ে ফেলে, যেটা আমি ফিল করি। যখনই আমার মার কথা মনে পড়ে আমার দু চোখ ঝরে পানি ঝরে। কেন জানেন? বিশেষ করে ওই যে মা চেয়েছিল আমি মার সঙ্গে আরেকটু সময় থাকি, মাকে আমি মটর শাক খাওয়াতে পারিনি। এগুলো যে আফসোস, আফসোস কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মনের মধ্যে গেঁথে থাকে। মা বাবা সন্তানের কাছে খুব বেশি কিন্তু চায় না। তারা চায় একটু স্নেহ ভালোবাসা আর তাদেরকে একটু সময় দেওয়া। আমরা আমাদের জীবনে এত ব্যস্ত হয়ে গিয়েছি, সেই সময়টা আসলে তাদেরকে দিতে পারি না। সব কিছু আমরা করি, কিন্তু তাদেরকে সময় দিতে গেলে তখন আমরা ব্যস্ততা দেখাই, যেটা কিন্তু মোটেও ঠিক না। তো আমি কিন্তু দুপুরের আয়োজনের জন্য রান্না কিন্তু তুলে দিয়েছি। এখন ডিম নিয়ে নিচ্ছি, ডিম সেদ্ধ করব বেশ পরিমাণে। তুরাবি ওইদিকে এসে আমাকে হেল্প করতেছে। আর আজকে আমি আমার হেল্পিং হ্যান্ডকে রেখে দিয়েছি। ওকে অবশ্য আমি গতকালকেই বলেছিলাম যে তুমি এমনভাবে আসবে যেন দুপুর পর্যন্ত আমার সঙ্গে থাকতে পারো। তো ও কিন্তু আছে, মোটামুটি ও আমাকে হেল্প করতেছে, কারণ বেশি ভারী জিনিসগুলো তো আমি তুলতে পারবো না। তো ও সেক্ষেত্রে আমাকে হেল্প করে দিচ্ছে। তো ভালো করে পেঁয়াজ রসুন এগুলো আমি ভেজে নেওয়ার পরে
এখন মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে ভেজে নেওয়ার পর আলুও কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় আলু সহ মাংসটা কষে নিলে মাংসের যে মশলা সেটা আলুর মধ্যেও যায়। এখন বেশ পরিমাণে টক দই আর বিরিয়ানি যেহেতু করব, তো বিরিয়ানি মশলা দিয়ে আর একটু কষে নেব। আজকে যেই আয়োজনটা করতেছি এটা আমার মার উপলক্ষেই করতেছি, কিন্তু আমি এরকম আয়োজন প্রায় টাইম আগে করতাম। এখন যেহেতু শরীর খারাপ সেভাবে সাহস হয় না, আর বাসায়ও সবাই রাজি হয় না। চলে এসেছি আমার মেয়ের ব্যালকনিতে। আমাদের গল্প গাথা থেকে আপু জানতে চেয়েছিল যে ধনিয়া গাছ আমি কিভাবে লাগিয়েছি। আপু কিছু না, বাস ধনিয়ার বীজি যে ধনিয়াটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা বাস ছিটিয়ে দিয়েছিলাম। আর মরিচ গাছগুলো কিভাবে লাগিয়েছি অনেক দিন আগে একজন আপু জিজ্ঞেস করেছিল। গাছের গোড়ার মধ্যে মরিচের বীজি আমি ছিটিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকেই গাছ বের হয়েছে। এইভাবেই আসলে আমি গাছের গোড়ায় অন্য গাছ লাগিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আবারও। মাংস আমার রান্না হয়ে গিয়েছে, আমার হেল্পিং হ্যান্ড হেল্প করতেছে, ওই যে ওকে যেই কাজের জন্য আসলে রাখা হয়েছে। এই ভারী ভারী জিনিসগুলো যেহেতু আমার তোলা সম্ভব না, আমি হয়তো কষ্ট করে তুলতে পারবো কিন্তু পরবর্তীতে আমারই প্রবলেম হবে, তো ও আমাকে এক্ষেত্রে হেল্প করতেছে। এখন আমি পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নেব ঘি দিয়ে, সম্পূর্ণ ঘি দিয়ে আমি পোলাওয়ের চালটা ভেজে নেব। আমার বিজনেসের ঘি, যেহেতু আমি বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ। পুরো বাড়ি ঘিয়ে একদম ম করছে সেন্টে। যারা আমার ঘি নিয়েছেন তারাই বুঝতে পারবেন এটার ঘ্রাণ কীরকম। আর এই যে এবছরের নতুন চাল, এটাও কিন্তু আমি বিজনেসে রেখেছি। যেহেতু নতুন চাল, এজন্য পানি কিন্তু পোলাওয়ে একটু কম দিতে লাগবে। যারা যারা ইতিমধ্যে চাল নিয়েছেন আজকের ভিডিও দেখে থাকলে তাদেরকে বলবো, নতুন চালে কিন্তু অনেকটা পরিমাণ পানি কম দিতে লাগে। সাধারণত পোলাও রান্না করতে গেলে আমরা কি করি, সবসময় ডাবল পানি না, তার থেকে একটু কম পানি দিই। কিন্তু নতুন চালের পোলাও রান্না করতে গেলে আরও কিন্তু কম পানি দিতে লাগে। এটা আমার মনে হয় অনেকে জানে, তারপরও আমি বলে দিলাম। তো খুব ভালোভাবে আমি ঘি দিয়ে চালটা ভেজে নেওয়ার পরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। শর্টকাটভাবে রান্না করব। আমি কিন্তু 10 পট 3.5 কেজির উপরে আজকে রান্না করতেছি বিরিয়ানি। তো আমি চালের পটের হিসাবটা দিলাম এই কারণে, কারণ 10 পটে নর্মালি 20 পট এরকম হয়, তো আমি কিন্তু 17 পট পানি দিয়েছি, 3 পট কম। আচ্ছা, এদিকে রুম্পাস ডায়েরি থেকে আপু গত ব্লগে কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমার যে মিক্সার ব্লেন্ডারটা এটা কোন কোম্পানির। আপু এটা প্যানাসোনিক, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তুমি তো দেখেছিলে যখন আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। খুব ভালো কিন্তু ব্লেন্ডারটা, চাইলে তুমি নিতে পারো। আমি এখানে সব ধরনের পেস্ট করে থাকি। এই যে টাকি মাছের ভর্তা করব, খেয়াল করো আমি কিন্তু একদম কাটা মাথা সব কিছু দিয়ে ব্লেন্ড করব, কোনো কিছু থাকবে না, একদম মিহি হয়ে যাবে, খেয়াল করো। খুব ভালো কিন্তু, এই যে একদম মিহি হয়ে গিয়েছে, কেউ বুঝতেই পারবে না যে আমি মাছের কাটা বাছিনি, মাছের মাথা সহ রেখেছি। খুব কাজের জিনিস এটা, এটা নেওয়ার পরে আমার অনেকটা কাজ ইজি হয়ে গিয়েছে, নাহলে এগুলো তো আগে পাটার মধ্যে পিষতে লাগতো। এদিকে আমার বিরিয়ানি রান্নাটার প্রায় শেষের দিকে, পানি দেওয়ার পরেই হয়ে যাবে। আমি রাইস কুকারের মধ্যে পানি গরম করতে দিয়েছি, এখন আমার হেল্পিং হ্যান্ড ওটা এনে ঢেলে দেবে। আজকের ভিডিও আমি এডিটিং করতে সেভাবে সময় পাইনি, যার কারণে বেশ বড় হয়ে গিয়েছে। আমি জানি না এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন।
আজকে আমি ভিডিওতে লাইক বা কমেন্ট কোনো কিছুই চাইবো না, বাস আমি বলবো আমার মার জন্য যে আয়োজন করা হচ্ছে, শুধু আমার মার জন্য না, এই পৃথিবীতে যারা মা বাবাকে হারিয়েছেন সকলের জন্য সবাই দোয়া করবেন। আর যেই সব মা বাবারা এই পৃথিবীতে এখনও বেঁচে আছেন তাদেরও জন্য দোয়া করবেন। বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিলাম। যখন বয়েল উঠবে তখন আমি কিন্তু জালটা একদম কমিয়ে দেব। বিরিয়ানি রান্না করতে আমার খুব বেশি ঝামেলা মনে হয় না, খুব সহজেই মনে হয়। তো হয়ে গিয়েছে, আমি এখন কিছুটা তুলে নেব ঠান্ডা করার জন্য। গরম অবস্থায় আসলে বেকিং করব না। তো এত পরিমাণে হয়ে গিয়েছে, আমি আসলে উল্টিয়ে দিতেই পারতেছি না, অনেক শক্তি লাগছে। যাই হোক, আমি তুলে নিয়েছি এক সাইড থেকে। এখন বক্সের মধ্যে আমি সব রেডি করে নিচ্ছি। এক্ষেত্রে হেল্প করতেছে তুরাবি। তুর্য আজকে নাই, ও স্কুলে গিয়েছে। ও আস্তে আস্তে 4টা বাজবে। তো আমার বর ফোন করেছিল, ও বলল যে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা বক্সগুলো রেডি করে নিচ্ছি, আমার বর এসে নিয়ে যাবে। যদিও রান্নাবান্নার আয়োজন বাসায় করা হয়েছে, কিন্তু এগুলো বাহিরে রাস্তায় দেওয়া হবে। আসলে বাসায় সেভাবে নিয়ে এসে খাওয়ানোর ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু কিভাবে কোথায় কাকে ডেকে নিয়ে আসবো সেটা তো বুঝতে পারি না। আগে কিন্তু আমি বাসায় রান্না করে তারপরে নিজের হাতে তুলে তুলে খাওয়াতাম। তখন আমার একজন খালা ছিল, সেই খালাকে বললে উনি নিয়ে আসতো। কিন্তু সেই খালা এখন নাই, যার কারণে আগের মতো করতে পারি না। বাস এইভাবে প্যাকেট করে দিই, আমার বর আর তুর্য নিয়ে যায়। আজকে অনেক কথা বলেছি, কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। ওকে।